আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের মাঝে আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেন আশা করি যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর ট্যাগ কোশ্চেনে তেমন কোনো সমস্যা থাকবে না। ইভেন যারা সামনে এসএসসি পরীক্ষার্থী আছেন, আমি সব মিলে হয়তো বা 15টা এক্সাম্পল দেব। এর মধ্যে আপনি আপনার পরীক্ষায় কাঙ্ক্ষিত 5টা বা 7টা যে কয়টাই এক্সাম্পল আসুক না কেন, আপনি সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন। এবং এই ভিডিওটা দেখার পরে আপনার আশা করি হয়তো ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা থাকবে না। তো শুরুতে ট্যাগ কোশ্চেন এই জিনিসটা করার জন্য, এই আইটেমটা আমাদের সলভ করার জন্য সর্বপ্রথমে যে জিনিসটা সম্পর্কে আমাদের ফুললি ধারণা থাকতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আমি এখানে কতগুলো অক্সিলারি ভার্ব লিখে রেখেছি, এগুলো আপনাদের একদম টাটকা মুখস্থ রাখতে হবে। দেখো অক্সিলারি ভার্বগুলো কী কী আছে: এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর আছে কি মডাল ভার্ব যেগুলো আর কি: ক্যান, কুড, মে, মাইট, ডেয়ার, উইল, উড, মাস্ট, আউট, নিড। এই যে অক্সিলারি ভার্বগুলো, তো এই অক্সিলারি ভার্বগুলো তোমাদের যে কাজটা করতে হবে একেবারে মুখস্থ করে রাখতে হবে। দেন আমরা ট্যাগ কোশ্চেনের যে বেসিক যে কথাটা সেটা একটু জাস্ট জেনে নেই যে আমরা ট্যাগ কোশ্চেন যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে, যদি কি কোনো একটা বাক্যের মধ্যে আমি যদি এই অক্সিলারি ভার্বগুলো দেখতে পাই, তাহলে কি করতে হবে, তা ওই অক্সিলারি ভার্বটাকে বসাবো। তার সাথে বাক্যে যদি আমার নট না থাকে তো আমরা নটটাকে নিয়ে আসবো। আর যদি বাক্যের মধ্যে নট বা নেগেটিভ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমাদের নট লেখার দরকার নেই। এরপরে হচ্ছে কি যে আমাদের সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট আমরা বসাই দেবো। এবং ট্যাগ কোশ্চেনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইটাতেও যদি আমরা ভুল করি তাহলে আমরা কিন্তু আমাদের কি মার্ক পাবো না। তো আমি যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন আছে কি হি ইজ রিডিং আ বুক। তো একটু আগে আমরা কি বলছিলাম, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে অক্সিলারি ভার্বগুলো চিনতে হবে। দেখো এখানে কি অক্সিলারি ভার্বের মধ্যে ইজ আছে, ওকে, তাহলে হি ইজ রিডিং বুক, তাহলে হি ইজ রিডিং বুক। তো এখানে আমার কি অক্সিলারি ভার্ব আছে না, এই যে তাহলে ইজ আছে। তো আমার নিয়ম অনুসারে কি প্রথমে অক্সিলারি ভার্বটাকে বসাতে হবে। এই যে আমার ইজ, বাক্যের মধ্যে কোনো নট আছে নেই, তাহলে আমাদের একটা নট যোগ করতে হবে এবং নটটাকে অবশ্যই সংক্ষেপে লিখতে হবে। নটটাকে কি তাহলে ইজেন্ট। এবার সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে এই যে আমার হচ্ছে কি হি, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কি ইজেন্ট হি। আবার একটা একটু চেঞ্জ করতে হবে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই এম কি স্টুডেন্ট। এটাকে যদি আমি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে এখানে আয়ের পরে কি আছে এম, এটার দিকে একটু খেয়াল করতে হবে। আয়ের পরে যদি এম থাকে তাহলে এটা কখনো এম বসে না, এটা হয়ে যায় আর এন্ড আই। এটা একটু ব্যতিক্রম আছে, একটু আমাদের খেয়াল রাখতে হবে। দেন আমি যদি বলি এখন আছে এখানে ফারুক, এরপর আছে কি ফারুক প্লেস ফুটবল। তো দেখো এখানে আমাদের এই যে এটা, এখানে কি আমাদের কোনো অক্সিলারি ভার্ব আছে? যদি এরকম হয় যে একটা বাক্যের মধ্যে এই অক্সিলারি ভার্বটাকে আমরা খুঁজে পাইতাছি না বা আমরা দেখি না যে এখানে যেতগুলো আমরা অক্সিলারি ভার্ব পড়ছি ওইগুলো নাই, সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে যেই কাজটা করতে হবে, আমাকে এই বাক্যটা কোন টেন্সে আছে এটাকে একটু দেখতে হবে। তো টেন্স যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে যাব। তো দেখো আমি আগে যদি দেখি এই বাক্যটা কোন টেন্সে আছে, তো তার আগে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি ধরি কি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ডু বসাবো। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো। আর যদি হচ্ছে পাস্ট টেন্সে থাকে তখন আমরা ডিড বসাবো, তখন আমরা কি বসাবো? ডিড বসাবো। তো এখন আমরা দেখি ফারুক প্লেস ফুটবল। ফারুক, আর তোমরা জানো যারা হচ্ছে আমার ক্লাস আগে করেছো যে ফারুক একটা আমার ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ওকে। তো এই যে ফারুক প্লেস ফুটবল, ফারুক কি প্লেস ফুটবল। এখানে ভার্বটা হচ্ছে কি আছে, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন আছে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে। তাহলে এটা কোন টেন্সের মধ্যে পড়ে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তো আমরা বললাম প্রেজেন্ট যদি থাকে তাহলে কি ডু অথবা ডাস, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, তাহলে এখানে কি বসবে? ডাস। তাহলে আমরা বসাই দিলাম ডিও ইয়েস ডাস। এরপরে বাক্যে যেহেতু নট নাই আমাকে নট বসাইতে হবে, নট বসাইলাম। এরপর হচ্ছে ফারুক হচ্ছে কি তার ও পরিবর্তে আমরা পার্সন বসাবো। ফারুকের পরিবর্তে কি বসানো হচ্ছে? একটা ছেলে, তার মানে হচ্ছে হি, তাহলে কি বসানো যাবে? ডাজেন্ট হি। তো এতক্ষণ আমরা হচ্ছে ন্যাচারালভাবে যেভাবে ট্যাগ কোশ্চেনগুলো সলভ করতে হয় সেটা শিখছি। তো এখন এর মধ্যে একটু ভ্যারিয়েশন আছে যে হিডেন নেগেটিভ, এই কোডটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। যে এখানে কতগুলো আবার শব্দ লিখে রেখেছি যে হার্ডলি, সেলডম, ফিউ, লিটেল, নোবডি, নাথিং, নো ওয়ান। এই শব্দগুলো হচ্ছে একটা নেগেটিভ শব্দ। বাক্যের মধ্যে যদি আমরা এই শব্দগুলোকে দেখি, তো আমরা এর আগে কী বলেছিলাম যে আমরা যদি বাক্যের মধ্যে নট দেখি তাহলে নট বসানোর দরকার নেই, যদি নট না থাকে তাহলে অবশ্যই নট বসাতে হবে। কিন্তু যদি নট না থাকে বাক্যের মধ্যে কিন্তু এই শব্দগুলো থাকে হার্ডলি, সেলডম, ফিউ, লিটেল, নোবডি, নাথিং, নো ওয়ান,
এই শব্দগুলো থাকলেও আমাদের নট বসাইতে হবে না, কারণ হচ্ছে এই শব্দগুলো হচ্ছে কি আমার নেগেটিভ শব্দ। যেমন আমি একটু এক্সাম্পলের দিকে যদি দেখি, দে হার্ডলি সাফার প্রপার্টি, এখানে এই যে হার্ডলি শব্দটা আছে না, তো হার্ডলি আর এখানে সাফার আছে, সাফার কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তো আমি এটার জন্য ডু নিয়ে আসলাম। এই যে এখন আমার তো এখানে ন্যাচারালি নট বসার কথা, যেহেতু বাক্যের মধ্যে নট নাই, তাহলে নট বসার কথা ছিল, কিন্তু আমরা নট বসাই নাই। কেন বসাই নি? আমরা জানলাম যে এখানে হার্ডলি একটা শব্দ যেটা হচ্ছে কি নেগেটিভ, এটাই বাক্যের মধ্যে আছে, যেহেতু এখানে হার্ডলি শব্দটা আছে তার মানে এখানে আমার নট বসানোর দরকার নেই। এবার সাবজেক্ট হচ্ছে দে, দে বসাই দিলাম। এবার হচ্ছে আ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। ওকে, এখানে দেখো আমাদের হচ্ছে কি আছে, কামস আছে, কি আছে, কামস। কামস একটা হচ্ছে কি V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তাহলে এখানে কি ডু, তার সাথে এস বাই এস যেহেতু যুক্ত আছে ডাজ। এখন এই দেখেন সেলডম, সেলডম একটা কি নেগেটিভ শব্দ, যেহেতু এই নেগেটিভ শব্দটা আমার এখানে আছে তার মানে হচ্ছে এখানে নট বসবে না, তাহলে বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তার মানে নট না বসাইলাম। আর বেটার লাইফ এটা হচ্ছে ইট, তাহলে ডাজ ইট। ট্যাগ কোশ্চেনের আর একটা গুরুত্বপূর্ণ টপিক বা সিস্টেম, যেটা হচ্ছে কি আমরা এই জায়গাতে স্টুডেন্ট ম্যাক্সিমাম সময় হচ্ছে ভুল করে, যে তারা হচ্ছে আমরা এই ফর্মুলাটা একটু খেয়াল রাখবো, যদি সাবজেক্টটা প্লুরাল হয় ভার্বটাও সবসময় কি হবে, প্লুরাল হবে। তো দেখো এখানে এভরিবডি, আমরা আরো কতগুলো শব্দ দ্বারা জানবো, এভরিবডি, এভরিওয়ান, এগুলো হচ্ছে কি প্লুরাল। যদি এরকম হয় যে সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। ন্যাচারালি যদি আমরা এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করতে যাই যে এভরিবডি নোজ ইট, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ আছে, তা আমার হওয়ার কথা কি ডু, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট টেন্স ডু, তার ভার্বের সাথে এস বাই এস আছে, তার মানে ডাজ, এরপরে কোনো নট নাই তার মানে ডাজেন্ট, এরপরে যেহেতু সাবজেক্টে কি এভরিবডি, এভরিবডি মানে হচ্ছে কি প্লুরাল, তার মানে এখানে কি বসবে এভরিবডি পরিবর্তে দে। ওকে, ন্যাচারালি কিন্তু আমাদের এটা হওয়ার কথা, কিন্তু এখানে কি এটা হবে না, কারণ হচ্ছে কি এই যে উপরে যেটা লেখা আছে যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও কি হবে প্লুরাল, তো এখানে আমার সাবজেক্টটা হচ্ছে কি এই যে দে, এভরিবডি, এভরিবডি হচ্ছে কি প্লুরাল, যে কারণে আমরা এখানে ভার্বটাকে কি লিখবো, প্লুরাল লিখবো। আমাদের ডাজ, ডাজ হচ্ছে সিঙ্গুলার, তো এটার প্লুরাল হচ্ছে কি ডু, তার মানে এই যে লিখলাম ডু, তার সাথে হচ্ছে কি বসবে এখানে, যেহেতু নট নাই নট বসবে, আর সাবজেক্ট এভরিবডি, এভরিবডির পরিবর্তে দে বসে। ওকে, সেম একই রকম যদি আরো কিছু এক্সাম্পল দেখি, যে নো বডি বিলিভস আ লায়ার, এখানে কি আছে, এই যে নোবডি, নোবডি নিজেই কি একটা নেগেটিভ শব্দ, তার মানে এখানে আমাদের কি নট বসানোর দরকার নেই। এরপর হচ্ছে ব্লিভস, ব্লিভস হচ্ছে দেখো, ব্লিভস যদি আমরা ন্যাচারালি করি তাহলে কি হওয়ার কথা ছিল, ব্লিভস আছে তার মানে ডি ও ই এস ডাস, আর যেহেতু নোবডি আছে নট বসানোর দরকার নাই, আর নোবডি থাকলে এটা হবে কি সাবজেক্ট হচ্ছে প্লুরাল দে, তাহলে নোবডি থাকলে কি দে বসে, তাহলে এটা হওয়ার কথা ছিল কি ডাজ দে, কিন্তু এটা হবে কি ডু দে। কেন? কারণ হচ্ছে সাবজেক্টটা প্লুরাল, এই যে নোবডি আছে সাবজেক্ট কি প্লুরাল, নোবডি থাকলে সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব আমার কি হবে, ভার্বটা হবে কি প্লুরাল হবে। তো এই যে দেখো ভার্ব ডাজ এর প্লুরাল কি ডু, তার মানে এই যে লিখলাম ডু দে। এরপরে যদি আরেকটা দেখি যে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড কি টাইড ওয়েট ফর নান, এটা আমরা লিখলাম কি ডু দে, কারণ এই যে ওয়েট আছে প্রেজেন্ট টেন্স V1, তার মানে এখানে কি বসবে ডু। ওকে, তারপরে এখানে টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত দুইটা আলাদা বিষয়, সময় এবং স্রোত কি দুইটা আলাদা বিষয়, যে কারণে এখানে সাবজেক্ট কি বসবে দে। আবার মনে হতে পারে যে স্যার এখানে তো স্লো অ্যান্ড স্টাডি আছে, তো আমরা এইখানে কেন ইট বসাইলাম, কারণ হচ্ছে এটা, এই যে স্লো অ্যান্ড স্টাডি, ধীর এবং স্থির, এই দুইটা শব্দ মিলে হচ্ছে একটা শব্দ। হ্যাঁ, দুইটা শব্দ মিলে এখানে একটা অর্থ প্রকাশ করে, যে কারণে এখানে কি এটা হচ্ছে ইট বসবে। তাহলে এখানে উইন্স আছে, উইন, উইন হচ্ছে কোনটা, উইন হচ্ছে প্রেজেন্ট টেন্স ডু, তারপরে এর সাথে এস বাই এস আছে তার মানে ডাজ। এখন এই বাক্যের মধ্যে তো নট নাই, তার মানে নট বসাতে হবে ডাজেন্ট। এখন যেহেতু এখানে কি আছে স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, যে কারণে এখানে কি বসবে ইট, ইট হচ্ছে কি স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস। এখানে স্লো অ্যান্ড স্টাডি এটা হচ্ছে স্লো ধীর এবং স্থির, এটা হচ্ছে একই শব্দ, যেহেতু তার মানে এখানে সাবজেক্ট আমার কি আসছে ইট আসছে। আর এখানে টাইম অ্যান্ড টাইড এই দুইটা সময় এবং স্রোত দুইটা হচ্ছে আলাদা আলাদা, যে কারণে সাবজেক্ট হয়ে গেছে কি প্লুরাল। যেহেতু প্লুরাল থাকে, আর আমরা জানি যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কি হবে প্লুরাল। ওকে, এবার হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে
টপিক, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা দিয়ে পরীক্ষার মধ্যে 100% একটা বা দুইটা থাকবেই। তো এটা একটু আমরা ভালোভাবে দেখে নিব। যে দেখো, প্রথম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বাক্যের মধ্যে যদি আমার ইম্পারেটিভ বাক্য থাকে, লেট থাকে, ডু নট থাকে, এরকম দিয়ে যদি শুরু হয় বাক্যটা, মানে এই ধরনের যদি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়, তাহলে আমরা ডিরেক্ট কোনো কথা না বলে চোখ বন্ধ করে উইল ইউ বসাই দিব। ওকে, তাহলে আমরা যদি এরকম একটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকবার একটু এমনিতে বলি যে ইম্পারেটিভ বাক্য লেট, ডু নট এরকম যদি থাকে, তাহলে আমরা কি বসাবো? উইল ইউ বসাবো। এরপরে হচ্ছে কি, যদি এক্সাম্পল দেখি যে ডু নট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি ডু নট দিয়ে শুরু আছে না, তাহলে এটা একটা ইম্পারেটিভ বাক্য, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে হচ্ছে এখানে কি বসে যাবে? ডিরেক্ট উইল ইউ। এবার বলছে লেট দেম কাম হিয়ার, লেট দেম কাম হিয়ার, তাহলে এটাও একটা কি লেট দ্বারা শুরু আছে, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি বসে যাবে? উইল ইউ বসে যাবে। ওকে, এরপরে একটা নোট লিখতে পারো যে ইম্পারেটিভ বাক্য দ্বারা যদি আমন্ত্রণ অথবা আহ্বান বোঝায় কি, এই দুটো পয়েন্ট একটু মার্ক করে রাখতে পারো, যে একটা হচ্ছে কি আমন্ত্রণ আর একটা হচ্ছে কি আহ্বান। এই দুইটা জিনিস যদি বোঝায়, তাহলে আমরা লিখবো ওন্ট ইউ। কি লিখবো? ওন্ট ইউ। তাহলে দেখি কাম এন্ড সিট, আসো এবং বসো, আসো এবং বসো, এটা যদি হয়, তাহলে দেখো এখানে কি লিখলাম? কি ওন্ট ইউ, ওন্ট ইউ। ওকে, তারপরে আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ যে লেট আস অথবা লেটস থাকলে, এই দুইটা জিনিস যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে আমরা কি লিখবো? ডিরেক্ট মুখস্থ, কি মুখস্থ করে কি লিখে দেবো? শ্যাল উই। এখন দেখো, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বাইরে হাঁটতে যাই একসাথে, নাকি? ওকে, তাহলে দেখো লেট আস আছে না, আমার এই লেট আস শব্দটা আছে, যেহেতু লেট আস শব্দটা আছে, তার মানে এখানে আমরা কি বসে দেবো? ডিরেক্ট শ্যাল উই। আশা করি আজকের পর থেকে তোমাদের আর ট্যাগ কোশ্চেনের সমস্যা থাকবে না, এবং তোমরা হচ্ছে বাসায় তোমাদের পাঠ্য বই ধরে বা বিগত সালের বিভিন্ন প্রশ্ন সমাধান করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।